বলছেন যে শুধু আপনার সঙ্গেই কথা বলবেন। হ্যালো, হ্যালো, এসিপি প্রদ্যুমান। আমি এসিপি প্রদ্যুমান বলছি। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমি বন্দনা বলছি আমেরিকা থেকে। হ্যাঁ বলুন, স্যার আমার সাথে খুব খুব খারাপ হয়েছে স্যার। কি হয়েছে আপনার সঙ্গে? স্যার আমার ফিয়ান্সে রাজ ইন্ডিয়া গেছিল নতুন একটা বাংলো কিনতে। স্যার ওখানে মৌমাছির কামড়ে ওর মৃত্যু হয়ে যায়। কি? আচ্ছা তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন? স্যার, স্যার কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যু মৌমাছির কামড়ে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় ওকে মারা হয়েছে। হ্যাঁ কিন্তু আচ্ছা এটা আপনার কেন মনে হচ্ছে? স্যার ও যখন প্রপার্টি কেনার পর কাগজ কলমের কাজ করতে চাচ্ছিল তখন তারপরে কি হয়েছিল? স্যার আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম রাজকে এক মহিলা হুমকি দিচ্ছিল। কে কে ছিল সেই মহিলা? নো স্যার, আই হ্যাভ নো ক্লু। আচ্ছা একটা কথা বলুন, আপনার এই রাজের এই ইন্ডিয়াতে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না স্যার, রাজের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট রাজ তো ইন্ডিয়াতে কাউকেই চেনে না। তাহলে কি করতে পারে? কে রাজের প্রাণ নিতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করেন? না স্যার, কোনো সন্দেহ নেই। স্যার রাজ তো একটা ভালো কাজে গেছিল। কিরকম কাজ? হি ওয়ান্টেড টু স্টার্ট আ অরফানেজ। ও একটা অনাথ আশ্রম খুলতে চেয়েছিল। সত্যিই ভালো কাজ, কিন্তু কার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তিনি? স্যার বাড়িটা তো ও গভর্নমেন্টের থেকে নিলামে কিনে নিয়েছিল। ও শুধু ইন্ডিয়া আইনি কাজের জন্য গেছিল। দেখুন একটা কাজ করুন, পুরো ব্যাপারটা ডিটেলে আমাকে পাঠিয়ে দিন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জন্য, কেমন? স্যার আমি সিআইডির ব্যাপারে খুব শুনেছি। স্যার আমি জাস্টিস পাবো তো? বন্দনা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন আপনি। আর যে আপনার রাজের ক্ষতি করেছে তাকে আমি শাস্তি দেব। বন্দনা, ওনার হবু স্বামী রাজ আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে বাড়ি কিনে অনাথ আশ্রম চালানোর জন্য, আর রাজের মৃত্যু হয় মৌমাছির কামড় খেয়ে। ইন্টারেস্টিং। স্যার এটা সেই বাংলো যেটা রাজ সরকারের থেকে নিলামে কিনেছিল। দেখে তো মনে হচ্ছে অনেকটাই প্রপার্টি। এই জায়গাটার দেখাশোনা তুমিই করো? আগে হ্যাঁ বলুন। বলবেন আপনি, আমরা শুধু শুনবো। মানে সিআইডি। সিআইডি? হঠাৎ কি হলো স্যার? রাজ রাকেশ নামের একটা লোক এখানে খুন হয়েছে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই বাংলোটা উনি সরকারের থেকে কিনেছিলেন। হ্যাঁ ওনারই কথা বলছি। ওনার তো খুন হলো, মৌমাছিরা কামড়ালো, তাই ওনার প্রাণ গেল। আমি তো নিজের চোখে দেখেছিলাম। হ্যাঁ হয়তো তুমি দেখে থাকবে। এখানে এই বাংলোতে আসার আগে কোনো মহিলা ওনাকে হুমকি দিয়েছিলেন। ওই মহিলার ব্যাপারে তুমি জানো কিছু? আচ্ছা ওই লালি সাহেব, ওই বুড়িটা তো নানা রকম সময় নানা রকম কথা বলে। ওর কথাগুলো আপনি সেভাবে নেবেন না। কোনটা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না ওটা আমরা ঠিক করব। আপনি শুধু এটা বলুন, ওই লালি ও থাকে কোথায়? কোথাও নয় স্যার। কোথাও না মানে? ওই বেচারির না কোনো ঘর আছে, না কোনো নিজের পরিবার। ব্যাস সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। না কোথাও হয়তো বসে বা খাবার টাবারও খায়, এমন কোনো জায়গা তো আছে যেখানে ও বেশিরভাগ সময় কাটায়? হ্যাঁ, পাশেই একটা পুকুর আছে, প্রায়ই ওখানে বসে থাকে। আচ্ছা, না তুমি একটা কাজ করো, তুমি গিয়ে লালির সঙ্গে দেখা করো। ততক্ষণ এই বাড়িটাকে আমি ভালো করে তল্লাশি করি। ঠিক আছে। এবার তুমি ওই জায়গাটা দেখাও যেখানে খুনটা হয়েছিল। আসুন স্যার। রাজ সাহেব এখানে পড়েছিলেন। প্রথমে মৌমাছিরা রাজ সাহেবকে মেরে ফেলে আর তারপর ওরাও মরে যায়।
এই মৌমাছিটাকে এখানে প্রায় আক্রমণ করে? না স্যার, এর আগে তো আমি একটাও মৌমাছি এখানে দেখিনি। জানি না রাজ সাহেবকে কামড়াতে কোথা থেকে এত মৌমাছি চলে এলো। রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না? কি বললেন আপনি? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস? আপনি কে? কেন গেছিলি ওখানে? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাতে? স্যার মনে হয় এই লালি। আপনি লালি না? তোকে কে বললো রে? তোকে তোকে রায় রঞ্জিতের চরগুলো এখানে পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে তোকে, তাই না? কে কে রায় রঞ্জিত? সাপ ছিল একটা, সাপ। ওই লোকটা আমার ঠাকুমাকে ঠকিয়েছিল। ওনাকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। বের করে দে ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, পায়ে পড়ি। লজ্জা হওয়া উচিত তোমার রঞ্জিত। তুমি নিজের বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। নিজের দাদার কথা তো অন্তত একবার ভাবতে। আরে দাদার কথা আবার কি ভাববো? ও নিজেই তো আঙুলের ছাপ দিয়ে এই বাড়িটা আমার নামে করে দিয়েছে। তুই ওকে মদ খাইয়ে বিশ্বাসঘাতকতা করে এই কাজটা করেছিস। এখন কিভাবে হয়েছে, কেন হয়েছে, এসব নিয়ে আলোচনা করে কি লাভ? শুধু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে নাও, এই বাড়িটা এখন আমার। আর তুই পথে বসেছিস। দে বের করে দেখে। এই চল চল বলছি। তোর ভাগে না শুধু একটা বাড়ি আসেনি, একটা বাংলো এসেছে। এমন একটা বাংলো যার প্রত্যেকটা কোণায় আমার অভিশাপ লেগে থাকবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি। শুধু তুই না, এই বাড়ির যেই মালিক হবে সে আর বেঁচে থাকবে না। মৃত্যুর খেলা হবে এখানে, মৃত্যুর খেলা। এতদিনে কতজন মরেছে? সেই সব লোক মরে গেছে যারা ওই বাড়িটা কিনতে চেয়েছে। তোরা কিন্তু এই বাড়িটা কিনতে চাস না, হ্যাঁ? তোদেরকে ভালো মানুষ মনে হচ্ছে, না হলে তোমার বউ বিধবা হয়ে যাবে। মাসিমা, এই কিছু টাকা আছে, কাজে আসবে। স্যার মনে হয় না রাজের মৃত্যুতে এর কোনো হাত আছে। এ তো নিজেই বেচারি ভুল বিশ্বাস নিয়ে কষ্টের মধ্যে আছে। হতে পারে রাজের মৃত্যু কোনো মার্ডারই নয়, হয়তো কোনো দুর্ঘটনা। ঘরের দরজাটা খোলা কেন? এটা তো বন্ধ ছিল। তুমি দাঁড়াও 1 মিনিট। হয়তো রাজই খুলেছিল। এখানে তো মৌচাক দেখতে পাচ্ছি। এদিকে এসো। আসছি স্যার। এই তো মৌমাছির চাক। আরে আমি প্রথমবার দেখছি স্যার। কিন্তু এই রাজ এই স্টোর রুমে কি করতে এসেছিল? স্যার হয়তো বাংলোটা দেখতে এসেছিলেন। আচ্ছা, আর সেই সময় তুমি খাবার আনতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ও তো কমল স্যার, এখানকার মালিক। যখন মিস্টার রাজ মারা গিয়েছিলেন তখন ও ছিল এখানে? আগে হ্যাঁ স্যার। কমল, এদিকে এসো, সাহেব ডাকছেন। আগে স্যার, কমল যখন রাজ সাহেব মারা গিয়েছিলেন তখন তুমি এখানে কোনো অচেনা লোককে দেখেছিলে? কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? না স্যার। আচ্ছা, এই মৌচাক এখানে থাকাতে তোমার কোনো কাজ করতে অসুবিধা হয় না? মানে তোমায় কোনোদিন কামড়ায়নি এরা? না স্যার, মৌমাছি তো তখন কামড়াতো যদি এখানে কোনো চাক থাকতো। আমি তো এর আগে এই চাকটা এখানে দেখিনি কখনো স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার,
আমি আপনাকে বলেছিলাম না, এর আগে এই বাড়িতে আমি একটাও মৌমাছি দেখিনি। অদ্ভুত ব্যাপার। তাহলে এই মৌচাকটা এলো কোথা থেকে? আর মৌমাছিটা রাজকেই বা কেন কামড়ালো? এটা তো কোনো এক্সপার্টই বলতে পারবে। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে রাজের মৃত্যুর ব্যাপারে? কিভাবে মারা গেছে? বস, এর মৃত্যু মৌমাছির কারণে হয়েছে। আচ্ছা, তুমি কি শিওর রাজের মৃত্যু ঠিক মৌমাছির কামড়েই হয়েছে? হ্যাঁ বস, ডক্টর যে রিপোর্ট বানিয়েছে আমি সেটাও দেখে নিয়েছি। রাজকে খুব ভালোভাবে চেকও করে নিয়েছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাজের মৃত্যু মৌমাছির কামড়ের জন্যই হয়েছে। স্যার, ছোটবেলায় আমাকেও মৌমাছি কামড়েছে, কিন্তু আমি তো বেঁচে আছি। হ্যাঁ ডক্টর সালুকে, পঙ্কজের উপর বিষের প্রভাব পড়েনি কেন? ফ্রেডি, পঙ্কজকে মৌমাছি কামড়েছে, কিন্তু অনেক মৌমাছি কামড়ায়নি। আসলে একটা দুটো মৌমাছি কামড়ালে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একসঙ্গে অনেক মৌমাছি কামড়ায় তাহলে ইটস ইম্পসিবল। মৌমাছির কামড় খেয়ে? সালুকে বলছে যে রাজের মৃত্যু মৌমাছির হুল ফুটানোতে হয়েছে, মৌমাছির বিষে। আর রাজের হবু স্ত্রী বন্দনা বলছে রাজকে খুন করা হয়েছে। 100% এই মৌচাকটাকে বাইরে থেকে নিয়ে সেখানে লাগানো হয়েছে। মৌমাছির চাককে এক জায়গা থেকে এনে অন্য জায়গায় লাগানো যায়? এতটাই সোজা এটা? ততটা অসম্ভব নয়। মধুর ব্যবসার জন্য প্রায়শই এটা করা হয়ে থাকে। আপনি বলতে পারেন কতদিন আগে এটা লাগানো হয়েছে? বেশি দিন নয়, এই ধরুন 2-3 দিন আগে। স্যার, যদি ধরেও নিই যে খুনি এই জন্যই চাকটা লাগিয়েছিল যাতে ও রাজকে খুন করতে পারে, কিন্তু ও কি করে জানলো যে এই মৌমাছিগুলো রাজের ওপর হামলা করবে, অন্য কারোর ওপর নয়? মৌমাছিরা বিনা কারণে কাউকে কামড়ায় না। হ্যাঁ, মৌমাছি হুল ফোটানোর পরে এদের শক্তি কমে যায়। তাহলে এটা কি এমন জিনিস যে ওদের উত্তেজিত করে অ্যাটাক করার জন্য? দেখুন, যখন ওরা বুঝতে পারে সামনের ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে মৌমাছিদের কোনো ট্রেনিং দেওয়া হয়েছে যে ওরা কোনো লোককে আক্রমণ করতে পারে? কি কথা বলছেন অভিজিৎ স্যার? এই মৌমাছিরা তো আর সাপ শুটার নয় যে কেউ বলে দিল আর তাকে সে হুল ফুটিয়ে চলে আসলো। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে এই মৌমাছিরা কাউকে কামড়ানোর পর মারা যায়। আচ্ছা, কি এমন ঘটনা যার জন্য ওরা কামড়ায়? একটু ডিটেলে বলবেন? হ্যাঁ, মৌমাছিরা যখন কাউকে কামড়ায় তখন ফেরোমেন নামে একটা বিষ ছড়িয়ে দেয়, যাতে কিনা অন্যান্য মৌমাছিরা সতর্ক হয়ে দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি আগেই বলেছিলাম মৌমাছিরা বিনা কারণে কাউকে আক্রমণ করে না। নিশ্চয়ই রাজ এই মৌচাকের মৌমাছিদের কোনো ক্ষতি করতে গিয়েছিল। স্যার, খুনি কি করে জানতে পারলো যে রাজ মৌমাছিদেরকে ডিস্টার্ব করবে? এই মৃত্যুটা দুর্ঘটনা নয় তো? না পূর্বী, রাজ আসার 2 দিন আগে এই চাকটাকে এখানে লাগানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। স্যার, রাজের মৃত্যুর পরে এই বাংলোটা বন্দনার নামে হয়ে যাবে। এই সব কিছুর পিছনে বন্দনা নেই তো? বন্দনা ইন্ডিয়াতে কবে আসছে? হোয়াট ননসেন্স! হাউ কুড ইউ ইভেন থিঙ্ক লাইক দ্যাট? আপনারা এটা ভাবলেন কি করে যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে? আর যদি তাই হয় যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে, তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? পুলিশ তো অলরেডি কেস ক্লোজ করে দিয়েছিল, তাই না? দেখুন, আমরা শুধু জিজ্ঞাসা করছি। তবে মিস্টার রাজের পরে এই বাড়িটা কার নামে হবে? আই ডোন্ট নো। রাজ গভর্নমেন্টের থেকে এই বাড়িটা কিনেছিল, তো হয়তো গভর্নমেন্টেরই হাতে চলে যাবে। আমি এখনো কোনো নোটিশ পাইনি। কয়েকদিনের মধ্যে রাজের কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট। রাজ খুব ভালো মনের মানুষ ছিল, আর ওর সাথে কারো শত্রুতা হওয়া অসম্ভব একটা ব্যাপার। যদি আমি জানতাম যে ওর ভালো মনই ওর প্রাণ কেড়ে নেবে, তাহলে আমি ওকে এখানে আসতেই দিতাম না। এই অনাথাশ্রম খোলার চিন্তা ভাবনা ওনার মাথায় এলো কি করে? রাজ নিজে একজন অনাথ, তাই ও অন্য অনাথ বাচ্চাদের ফিলিংস বোঝে। ও অনাথ বাচ্চাদের বাড়ির মতো একটা পরিবেশ দিতে চেয়েছিল। আর ও যেই জানতে পারলো যে গভর্নমেন্ট এই বাড়িটা নিলাম করছে, তখনই রাজ সব থেকে বেশি দাম দিয়ে এই বাড়িটা কিনে নেয়। আচ্ছা, তাহলে রাজের মৃত্যুর কারণ এই বাড়িটা না তো? হতে পারে আর কেউ এই বাড়িটাকে কিনতে চেয়েছিল, রাজ এখানে এসে গেছিল তাই। হোয়াট? কেউ এতটা নিচ কিভাবে হতে পারে? পৃথিবীতে কি আর মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই?
মনুষ্যত্ব আছে, বন্দনা দেবী, মনুষ্যত্ব আছে, তবে এমন মানুষ আছে যাদের সত্যি মনুষ্যত্ব বলে কিছুই নেই। জানার চেষ্টা করি যে কার কার এই প্রপার্টির উপর নজর ছিল। দেখুন স্যার, আমি আপনাদের বলতে পারবো না যে রাজবাবু ছাড়া এই নিলামের সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন। সরি। কেন কেন বলতে পারবেন না? দেখুন, এটা সরকারি ইনফরমেশন, আমি এইভাবে যে কারোর সাথে এটা শেয়ার করতে পারি না। দেখুন, আমরাও তো সিআইডির হয়েই কাজ করছি। হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আসলে কি বলুন তো, যদি সরকারি নোটিশ পাই তাহলে এই ইনফরমেশন আপনাদের দিতে পারি, আদারওয়াইজ পারবো না। স্যার, নোটিশ পেয়ে গেছি। এবার তো আপনি দেবেন। দেখুন, সরকারি কাজ যদি নিয়ম মেনে হয় তাহলেই ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই নিন, এই নিন। সব মিলিয়ে মোট 12 জন লোক ছিলেন যারা এই বাংলোটা কিনতে চেয়েছিলেন স্যার। স্যার, এই বাংলোর কাছে সরকার একটা হাইওয়ে বানাচ্ছে, সেই জন্য সবাই বেশি বেশি করে দাম বলছে, আর সবাই এই বাংলোটা কিনতে চায়। আচ্ছা, রাজের মৃত্যুর পর এই বাড়িটা কে পাবে? দেখুন, রাজবাবু ডকুমেন্টেশন কমপ্লিট করেননি, সেই জন্য এই নিলাম আবার করা হবে, আর যে জিতবে সেই বাংলোটা পেয়ে যাবে। আই সি। নতুন করে নিলামি আবার কবে হবে? দেখুন স্যার, সেই ডেটটা এখন অব্দি ফিক্সড হয়নি, কিন্তু আপনাদের আরও একটা কথা আমি বলতে চাই স্যার, যে রাজবাবুর যতজন বিল্ডার ছিলেন ওরা সবাই রেগে ছিল, বেশ বিরক্ত ছিল। এর কারণ হচ্ছে উনি সব থেকে বেশি দাম দিয়েছিলেন। না স্যার, অ্যাকচুয়ালি উনি ডেডলাইনের পরে বিড সাবমিট করেছিলেন স্যার, সেই জন্য লোকজন বিরক্ত ছিল আমার। কিন্তু যদি উনি ডেডলাইনের পরে উনি বিট করে থাকেন তাহলে সরকার অ্যাকসেপ্ট করলো কি করে? স্যার, অ্যাকচুয়ালি উনি ওখানে অনাথ আশ্রম খুলতে চেয়েছিলেন স্যার। আর স্যার, আমেরিকার সাথে ইন্ডিয়ার টাইমের যে পার্থক্য সেটা হলো 9.5 ঘন্টার স্যার, সেই জন্যই সরকার ওই বিডটা অ্যাকসেপ্ট করেছিল স্যার। দেখুন, এখন বাড়িটা সেই পাবে যার ভাগ্যে ওটা লেখা থাকবে। ভাগ্যে যদি নাও থাকে তো উনি তার ভাগ্য বদলানোর জন্য চেষ্টাও করেছিলেন, আর সেই লিস্টের মধ্যেই কেউ হবে। ললিতবাবু, এটা তো আবার দ্বিতীয়বার নিলাম হবে। তো যারা অ্যাপ্লাই করেছে এই দ্বিতীয় নিলামের জন্য, আমরা কি ওদের লিস্টটা দেখতে পারি? নো, সরি, এই লিস্টটা আমি আপনাদের এই জন্য দেখাতে পারলাম কারণ এই নিলামই হয়ে গেছে, কিন্তু যে নতুন লিস্টটা আসতে চলেছে সেটা আমি কোনোভাবে আপনাদের দেখাতে পারবো না। আরে 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 শালুকে, তুমি কি করতে চাইছো? কি শুনছি আমি? যা শুনেছো একদম ঠিক শুনেছো বস। কি শুনেছি? রিজাইন দিচ্ছ নাকি? হ্যাঁ। কেন কেন কেন? ব্যাস, আমার টাইম এসে গেছে। কিসের টাইম এসেছে? 1 মিনিট টাইম আছে এখনো? আরে এই টাইম নয় ভাই। তাহলে দেখো, প্রত্যেক মানুষকে একদিন না একদিন রিটায়ারমেন্ট নিতেই হয়, সেটা ক্রিকেটার হোক, মিউজিশিয়ান হোক, যে কেউ হোক। আমারও টাইম হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নেবো। আরে তুমি যাচ্ছ কোথায়? এই দেখো। এটা কি? দেখো দেখো। আরে কি করছো যে তুমি শালুকে, বুঝতে পারছি না। এয়ার টিকিট, যাচ্ছ কোথায়? হ্যাঁ, লন্ডন? আরে বাহ বাহ বাহ। পঙ্কজ, ক্যান্সেল করে দাও, যাও যাও। ক্যান্সেল হবে না। আরে রিফান্ড পেয়ে যাবে টাকা, কালকের টিকিট যখন, ডোন্ট ওরি। আমি রিফান্ড চাই না, আমাকে যেতে হবে ব্যাস। আরে তুমি এভাবে কিভাবে যাবে? কি হচ্ছে এটা কি? আরে আমার এত বড় ভুল হয়েছে যে আমার নিজের কাছে নিজের লজ্জা করছে। এমন কি ভুল হয়েছে? ওই মৌমাছির কেসটা। ও হো হো, মৌমাছির কেস। এটা দুর্ঘটনা নয় বস, এটা হচ্ছে খুন। খুন, ওইখানেই আমার ভুল হয়েছে। মৌমাছির এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে? কি বলেছো? আমি এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ভালো করে চেকও করেছি। তখন আমি বুঝতে পারলাম যে এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন। উনি মৌমাছিকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন বস। ডক্টর সালুকে, সেটা কিভাবে? দেখো, মৌমাছি কখন আসে মানুষের কাছে? যখন ফেরোমেনের গন্ধ পায় তখনই না? হ্যাঁ, যখন মানুষেরা ওর বিপদ ডেকে আনে তখন মৌমাছিরা মানুষের কাছে যায়, গিয়ে হুল ফোটায়। ব্যাস ভাই, ঠিক এইখানেই আমার ভুল হয়েছে। আমি তো কখনো ভেবেই দেখিনি যে ফেরোমেন বানানো যায় ভাই। হ্যাঁ, ঠিকই বলেছো। ফেরোমেন তো আর্টিফিশিয়ালিও বানানো যেতে পারে, ল্যাবরেটরি বা কোনো ফ্যাক্টরিতে। তার মানে কেউ আর্টিফিশিয়ালি ফেরোমেন বানিয়েছিল, আর কোনো না কোনো ভাবে সে রাজের শরীরে পুশ করে দিয়েছিল। ব্যাস, মৌমাছিরা আসে আর ওকে অ্যাটাক করে। শাহরুখে, ওঠো ওঠো, তুমি ওখানে আবার যাও, সেখানে যেখানে রাজ খুন হয়েছিল রাজের সমস্ত জিনিসপত্র চেক করো। জানা তো যাবে যে কে ফেরোমেন ওখানে রেখেছিল, কে ফেরোমেন অ্যাপ্লাই করেছিল রাজের ওপরে।
ইয়েস বস। এই যে ডক্টর, রাজের সমস্ত জিনিসপত্র এই সুটকেসে। ঠিক আছে। স্যার এসিপি স্যার বলছিলেন আপনি নাকি রিটায়ার হয়ে যাচ্ছেন। কবে আপনার লাস্ট ওয়ার্কিং ডে? তোমার লাস্ট ওয়ার্কিং ডে ঠিক একদিন পরে। মানে ইনি রিটায়ার হচ্ছেন না। আচ্ছা দয়া, একটা কাজ করো, আমি বাইরে যাচ্ছি আর তুমি এখান থেকে একটা একটা জিনিস বাইরের দিকে ফেলবে, তখন বোঝা যাবে যে কোন জিনিসটায় ফেরোমেন আছে। ঠিক আছে? ঠিক আছে ডক্টর। এটা একটু ধরবে, দেখে নাও কিছুক্ষণের জন্য। আপনি দেখতে পাবেন তো? দেখতে পাবো। বাইরে তো মৌমাছি, সেই জন্যই বলছিলাম। তুমি হচ্ছে অভিজিৎ, এ পুরবী, হ্যাঁ। এ দয়া। আরে স্যার সব দেখতে পাচ্ছেন আপনি। এই যান হচ্ছে যান জিনিসপত্র। যান 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 স্যার। স্যার সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ দাদা। এ নিন ডক্টর। না, এতে ফেরোমেন নেই। আরে স্যার সাবধানে। আরে কিচ্ছু হবে না, যাতে ফেরোমেন থাকে তাতেই অ্যাটাক করে। আরে দেখ, কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখো সব কটা মৌমাছি অ্যাটাকিং মোডে আসছে। তার মানে কেউ রাজের পারফিউমে ফেরোমিন মিশিয়েছিল। এই, আরে ডক্টর, আরে ভাই, মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। স্যার আপনি ওখান থেকে সরে যান। আরে ভাই, আরে স্যার সরে যান ওখান থেকে, বাইরে যান। জল কোথায়? আরে সামনে ওইদিকে। আরে স্যার ওদিকে কুয়ো আছে, ওইদিকে যান। কুয়োতে ডুববো? আরে স্যার এখানে দাঁড়িয়ে না, স্যার? আপনি চলে যান। যান স্যার। আপনি ঠিক আছেন ডক্টর? বাপ রে বাপ, এই মৌমাছিরা আপনাকে রিটায়ার হতে দেবে না স্যার। আসুন 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 ডক্টর, আসুন। আরে মৌমাছি! আসুন 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 আসুন। হ্যালো দাদা, নমস্কার, কেমন আছেন? আপনি? আমি হলাম চন্ডুমাল ঘন্ডুমাল গঙ্গেশ ভাই। আরে বাহ, বেশ লম্বা নাম তো আপনার। বলুন কি সাহায্য করতে পারি? আমি নিলামির জন্য এসেছিলাম। ওই পুরনো বাংলোটা আছে না হাইওয়ের কাছে, ওইটা আমি কিনতে চাই। আরে এভাবে কিনতে পারবেন না স্যার, ওটা নিলামি হবে, সেখানে যে জিতবে সেই কিনতে পারবে বাংলোটা। আরে বাবা, টাকা দেবো তো, আমি টাকা দেবো। দেখুন আর সময় নেই হাতে, মাত্র 15 মিনিট বাকি আছে, আপনি লেট করে ফেলেছেন। আরে কি বলছেন আপনি, 15 মিনিটে কি কি হয়ে যায়? আরে দেখুন না আপনি, আমি তো এই বিটের জন্য এইটাও নিয়ে এসেছি। এই দেখুন। রাকেশ, রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যারকে দাও, এন্ট্রি করুন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ট্রি করে দিন। ওকে স্যার। এখানে সাইন করে দিন শেষে গিয়ে। গুড, দিন আমাকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হলো। আচ্ছা, ওই বাংলোর চাবি? মজা করছেন নাকি আপনি? চাবি এভাবে পাওয়া যায় নাকি? আরে ভাই, বিডিং হবে, নিলামি হবে, তারপর যে জিতবে সে পাবে চাবিটা। অদ্ভুত কথা বলছেন আপনি। ভিড় তো আমি জিতবো, এটা ধরেই নিন। আপনার বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেবেন, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ। কে জানে কোত্থেকে এসব লোকজন আসে, অদ্ভুত। কি দাদা, কাজ হয়েছে? স্যার এই দেখুন আমার হাতের কাজ। গুড জব পঙ্কজ। 12 জনের মধ্যে 2 জন আছে যে দ্বিতীয়বার বিট করেছে এই বাড়িটা কেনার জন্য, হেমন্ত আর রোশন। মানে খুনি এই দুজনের মধ্যেই কেউ হতে পারে। আর সে যেই হোক না কেন, এবারেও এই বাড়িটা কেনার জন্য। বন্ধুগণ,
সেই সময় হয়ে গেছে যখন আমরা বলতে পারবো যে নিলামির বিজেতা কে হয়েছে। আর আমি খুব আনন্দের সাথে এটা জানাতে পারছি যে নিলামির বিজেতা হলেন মিস্টার রোশন। রোশন বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। এক মিনিট, কিসের অভিনন্দন? সব থেকে বেশি বিড আমি লাগিয়েছি, ও কি করে জিতলো? দেখুন দাদা, আপনার কোনো ভুল হচ্ছে। সব থেকে বেশি বিড রোশন বাবু করেছিলেন, তাই ওনাকেই দেওয়া হয়েছে বাংলোটা। এটা হতেই পারে না। আরে আমি অনেক বড় বিড দিয়েছিলাম, এই বাড়িটা আমার পাওয়ার কথা। কিসের টাকার কথা বলছেন স্যার? আমি 3টে খামি চেক করেছিলাম, আর চেক করার পরে মিস্টার রোশনের বিড সব থেকে বেশি ছিল, তাই ওনাকে এই বাংলোটা দেওয়া হচ্ছে। প্লিজ কাম অন ইয়ার, হেরে গেছো যখন বাচ্চাদের মতো কেঁদো না। বিজনেস এটা, আপ ডাউন তো হতেই থাকে। বিজনেসে চুরি চামারি চলে না। খামগুলো দেখান, আপনি প্রথমে ওই খামগুলো দেখান যেগুলোর মধ্যে সবাই বিট লাগিয়েছে। তাড়াতাড়ি দেখান। দেখান দেখান দেখান, ওকে দেখিয়ে দেখান দিই। দেখান। না না না, আমি ওটা দেখাতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। চুরি করাও নিয়মের বিরুদ্ধে। আমি 7 কোটির বিড লাগিয়েছিলাম। 4 কোটি? এক্ষুনি হেড অফিস থেকে ফোন করবে, বলবে আমি 3 কোটি লাগিয়েছিলাম। 4 কোটি কম? কোনো ফোন আসবে না। বোকা পেয়েছে নাকি আমাদের? আপনি বললে ফোন আসবে। চলো তোলো, ফোনটা তোলো এক্ষুনি। আমি কি করব না করব সেটা আপনার কাছে শুনবো না আমি। আপনি ললিত বাবু, আপনি তো অনেক আইন টাইনের কথা বলছিলেন আমাদের, আর এদিকে ফোনই তুলছেন না। হ্যাঁ, আরে এটা তো খুব বাজে ব্যাপার। আপনি ব্যুরোতে চলুন। আপনি কোথায় পলাচ্ছেন রোশন বাবু? আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন না? নতুন প্রপার্টি কিনছেন আপনি? হ্যাঁ, আরে আপনিও চলুন। চলুন চলুন। স্যার, রোশন বাবু একদম ঠিক বলছেন স্যার। রোশন বাবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। যা ফ্রড হয়েছে স্যার আমি করেছি। এই রোশনের অপরাধ নিজের কাঁধে কেন নিচ্ছ? ও কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে? একটা কথা মনে রেখো, এই টাকা খরচ করার সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমার ফাঁসি হবে। স্যার স্যার, এই সামান্য বেইমানির জন্য ফাঁসি দেবেন আমাকে? আরে না না, বেইমানির জন্য নয়, খুন করার জন্য। খুনের জন্য ফাঁসি হবে। স্যার, খুন কার খুন স্যার? রাজ রাকেশের খুন, যে আগের নিলামে ওই বাড়িটা প্রপার্টিটা কিনেছিল। স্যার, কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্যার, আমি মারিনি কাউকে স্যার। আমরা জানি জানি, এই রসানি মেরেছে। তুমি ওর কথা ফাঁস করে দাও, না হলে এর পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি রাজকে কেন মারতে যাব বলুন? ওই প্রপার্টির জন্য। আর কিসের জন্য? আপনি এসব কি বলছেন স্যার? আমি মানছি আমি ললিতের সঙ্গে এক হয়ে নিলামির কাজে একটু আদ্র গুপি কাজ করেছি, কিন্তু এই প্রপার্টির জন্য আমি কাউকে খুন করে দেব নাকি? তার মানে তুমি বলতে চাইছো তুমি এই খুন করনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, রবি ওই পারফিউমটা নিয়ে এসো তো একটু। এই পারফিউমটা দিয়ে দেবো? হ্যাঁ, বাইরে মৌমাছিদের চাক আছে। কি বলছো? স্যার, পারফিউম? হ্যাঁ? মানে আপনি কি বলছেন স্যার? আমাদের কেসের সঙ্গে পারফিউমের কি সম্পর্ক আছে স্যার? তুমি কি সত্যিই জানো না এই পারফিউমের সঙ্গে কেসটার কোনো সম্পর্ক নেই? স্যার, আমরা সত্যি কথা বলছি স্যার। রাজবাবুর মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার, ললিত একদম ঠিক কথা বলছে স্যার। তাহলে এই খুনটা রোশন করেনি, তাহলে বাকি থাকে ও, সেই একজন। এই কাগজ থেকে এটা প্রমাণিত হয় যে তুমি রঞ্জিত রায়ের নাতি। তোমার কাছে তো অনেক বড় কারণ ছিল এই বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য। কি দেখুন, রায় রঞ্জিতের নাতি হওয়ার সুবাদে এটা প্রমাণ হয় না যে এই খুনটা আমি করেছি। হেমন্ত বাবু, খুনি কখনো কখনো তার অপরাধের প্রমাণ তার নিজের সঙ্গে নিয়ে ঘোরে, যেমন আপনি। আমি বুঝলাম না ঠিক। আপনাকে বোঝাচ্ছি, দেখুন প্রমাণ। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, আপনারা সেফটি স্যুট পরা সত্ত্বেও এইভাবে আপনাদের মৌমাছি কামড়াতে পারলো? হ্যাঁ, কখনো কখনো সেফটি স্যুট পরা সত্ত্বেও মৌমাছি কামড়াতে পারে। আর তার উপর মৌমাছির চাকটাকে যদি এদিক থেকে ওদিকে নিতে হয় তাহলে তারও বেশি অ্যাটাক হতে পারে। দেখুন, আসলে এই অনেক হয়েছে হেমন্ত। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো রাস্তা আছে তোমার? আজ্ঞে না, আমি এসব কাজ করেছি। যখন রাজ বাংলোতে ঢুকলো তখন আমি ওখানেই ছিলাম, আর সুযোগ পেয়ে আমি বাংলোয় ঢুকে পড়েছিলাম। আমি পারফিউমের বোতলের মধ্যে ফেরোমেন মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাজকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করে আমি ওকে মৌচাকের কাছে নিয়ে যাই, আর তারপর যা কাজ মৌমাছি করেছে।
আমি আমার পৈতৃক বাড়িটা ফেরত পেতে চেয়েছিলাম। বাহ বাহ বাহ, নিজের পৈতৃক ভিটে বাঁচাতে আপনি একজনকে খুন করে দিলেন। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। খুব কম হলেও আজীবন কারাবাস হবে আপনার। নিয়ে যাও একে পঙ্কজ। চলো। চালুকে, এবার তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। আরে আমি তো রিটায়ার হবই না। কালকে তো তুমি বলছিলে যে রিটায়ারমেন্ট নেবে। আরে ওটা কালকের কথা ছিল। হায় ভগবান, তার মানে পেছন ছাড়বে না, আমাদের আরো সহ্য করতে হবে। পেছন ছাড়ার প্রশ্নই ওঠে না, কেউ কারণ নয়। আমার তোমাকে ছাড়া চলবে না, আর তোমার আমাকে ছাড়া চলবে না। এই নিন, সরকার এই বাংলোটা এবার রাজের পরে আপনার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আপনি রাজের অনাথ আশ্রম খোলার যে স্বপ্ন ছিল তা পূরণ করবেন। রাজের মৃত্যুর পর আমার লাইফের এটাই উদ্দেশ্য এখন, ওর শেষ স্বপ্নটা পূরণ করা। বাট থ্যাংক ইউ সো মাচ রাজকে জাস্টিস দেওয়ার জন্য। আমরা যা করেছি ওটা তো আমাদের ডিউটি ছিল। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। কখনো কখনো আসবেন অবশ্যই, আপনাদের থেকে বাচ্চারা ইন্সপিরেশন পাবে। আরে এতে আবার বলার কি আছে? হতে পারে ওই সমস্ত বাচ্চাদের মধ্যে হয়তো আমাদের কোনো সিআইডি অফিসার পেয়ে যাব। কিন্তু এ তো পুরো খালি। তবে স্যার, এই ঘটনা ঘটেছে কতক্ষণ হয়েছে? এই 4 জনের মৃত্যুই কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। এরা কে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, উনি সুধীর বাবু, আর কে উইপস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। ওর বড় ছেলে নীল, আর এ ওর ছোট ছেলে রিতেশ। আর ভিতরে যে আছে সে সুধীর বাবুর স্ত্রী মায়া। স্যার, নীল আর রিতেশ দুজনেই আর কে উইভস কোম্পানির বোর্ড মেম্বার ছিল, কিন্তু কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, বন্ধ হওয়ার জোগাড়। প্রচুর ধার বাকি হয়ে গেছিল, আর বাজারের ধারও মেটাতে পারছিল না, সমস্যা বেড়েই চলেছিল। তাহলে এখানে সেলিব্রেশন কি জন্য হচ্ছিল? স্যার, সুধীর বাবুর 60তম জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করছিল? তাহলে নিশ্চয়ই আরো অনেকে এসেছিল। অফিসের কিছু লোক এসেছিল স্যার, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। এরা সবাই এখানে একসাথে থাকতো কি? না না স্যার, এখানে তো শুধু সুধীরবাবু আর মায়া থাকতেন। সুধীরবাবু নীল আর রিতেশের জন্য আলাদা আলাদা বাংলো কিনে রেখেছিলেন, এরা দুজন ওখানেই থাকতো। আজকে তারা বাবার জন্মদিন পালন করতে এসেছিল। স্যার, সন্ধেবেলায় অনেক বড় একটা পার্টি হওয়ার কথা ছিল। কেক কাটার কিছুক্ষণের মধ্যেই সবাই মারা যায়। পার্টি প্ল্যান যারা করেছিল সেই টিমটা এসেছিল, কিন্তু কেউ দরজা খোলেনি দেখে চলে গিয়েছিল। বস, আমার মনে হচ্ছে না যে কেউ বাইরে থেকে এসেছিল। যা কিছু ঘটেছে এই 4 জনের মধ্যেই ঘটেছে। কিন্তু বাড়িতে তো কোনো চাকর অবশ্যই থাকবে। আছে তো, চাকর আছে তো, কিন্তু তারা গ্রামে গেছে। সুধীরবাবু শুধু আজকের জন্য একজন সার্ভেন্ট হায়ার করেছিলেন, সে কাল সকালে কাজ করে গেছিল, আর পার্টি শেষ হওয়ার পরে আজকে এসে পরিষ্কার করার কথা ছিল। পার্টি শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। মনে তো হচ্ছে এটা মার্ডারই। সরি ডক্টর সালুকে, আমার এটা মনে হচ্ছে যে 4 জন ছাড়াও এখানে আরো একজন ছিল, যে বাইরে থেকে ভেতরে এসেছিল। একটু মন দিয়ে দেখো, এখানে কোনো হাতাহাতির কোনো চিহ্ন নেই, আর প্রত্যেকটা জিনিস নিজের জায়গাতেই আছে। এটা মনে হচ্ছে যে কেউ কেকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে এরা 4 জনই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওই 5 নম্বর লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, এসে সবাইকে গুলি করে দিল। এটা বস 100% মার্ডার। মার্ডার আর সুইসাইডও। আচ্ছা, তোমরা তো নিশ্চিতভাবে কি করে বলছো? স্যার, এই দেখুন, বাকি 3টে লাশের কাছে স্ট্রাগলের কোনো চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র সুধীর বাবু ছাড়া। এনার পা ভাঁজ হয়ে রয়েছে, অনেকটা ব্লাডও বেরিয়েছে। আমার মনে হয় যখন ওনার গুলি লাগে তখন উনি বেঁচে ছিলেন। যদি উনিও কেক খেয়ে বাকিদের মতো অজ্ঞান হয়ে থাকতেন তাহলে ওদের মতোই পড়ে থাকতেন। ইনি প্রথমে 3 জনকে গুলি করেন আর তারপর সুইসাইড করেন, এরকম মনে হচ্ছে। যদি এটাই হয়তো তাহলে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেটা কোথায়? সেটা এখানে গুলি লেগেছিল মানে মাথাতে। সুধীর বাবু যদি এইভাবে গুলি চালান তো এইভাবেই হয়তো পড়েছেন, আর তখনই হাত থেকে বন্দুকটা এই হলো বন্দুক। স্যার, এই দেখুন, রিতেশের ফোনটা পেলাম।
স্যার ও কেক কাটার কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল পেজে এই সেলফিটা পোস্ট করেছে। বলছিলাম না, এখানে পঞ্চম ব্যক্তি থাকতেই পারে না। কিন্তু বুঝতে পারছি না কেন, আমার এখনো সন্দেহ আছে। দেখুন, সন্দেহ করা তো আমাদের কাজ। একটা কাজ করে যতগুলো এভিডেন্স আছে, যতগুলো জিনিস আছে, সব বিউরোতে নিয়ে যাই, দেখি এসিপি স্যার কি বলেন। গোলমাল মনে হচ্ছে। বস, আমি ওদের পেটের মধ্যে কেকের টুকরো পেয়েছি। ওই যে কেক ওরা খেয়েছিল, ওই কেকের মধ্যে সেনেটিভ মেশানো ছিল, নেশার ওষুধ। সেনেটিভ? 3 জন খেয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। 4 জনই? না, 3 জন। নীল, রিতেশ আর মায়া, ওদের 3 জনের পেটের মধ্যেই শুধু কেকের টুকরো পাওয়া গেছে। তার মানে সুধীরবাবু ওই কেকটা খাননি? না দয়া, সুধীর শুধু একজনই ছিল যে গুলি চলবার সময় অজ্ঞান হয়নি। কি? সুধীরবাবু নিজের জন্মদিনে এই কেক খাননি? খায়নি, কারণ ওই কেকের মধ্যে বাদাম মেশানো ছিল। কিন্তু স্যার ওনার বাড়ির লোকের তো নিশ্চয়ই জানা আছে যে ওনার বাদাম থেকে অ্যালার্জি ছিল। এক্স্যাক্টলি। তাহলে এই কেক আনলো কেন? অদ্ভুত ব্যাপার। সুধীরবাবুর বার্থডে ছিল আর কেক ওই 3 জনে খেয়েছিল। কেক 3 জনে খেয়েছিল, কিন্তু ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে 4টে গুলি খরচ হয়েছে, যেগুলো এদের গায়ে লেগেছে। অদ্ভুত ব্যাপার যে ওর ওপর সুধীরের আঙুলের ছাপ আছে। আর ওই বন্দুকটাও তো সুধীরবাবুর নামেই রেজিস্টার করা। তো সুধীরবাবু প্রথমে ওই 3 জনকে গুলি করে আর তারপর নিজে সুইসাইড করে। কিন্তু কেন? ঝামেলা এড়ানোর জন্য। ব্যবসা ডুবে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, এই জন্য নিজের সঙ্গে পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে। আর কি কারণ হতে পারে? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। সুধীরবাবু ইচ্ছে করেই ওই বাদামওয়ালা কেক নিয়ে এসেছিল যাতে ওনাকে না খেতে হয়, আর উনি সেনেটিভ মিশিয়ে ওই কেকটা সবাইকে খাইয়ে দেন। আর অজ্ঞান হওয়ার পরে তাদের মেরে ফেলে নিজেও আত্মহত্যা করেন। রবি, ওই রিতেশ যেটা ফটো আপলোড করেছিল না নেটে, সেটা একটু খোলো তো। কটার সময় তুলেছিল এই ফটোটা? স্যার 2:05 আর আপলোড করেছিল? স্যার 2:07 সালুকে একটা কথা বলো, কেক খাওয়ার কতক্ষণ পরে ওরা অজ্ঞান হয়েছিল? 20 থেকে 25 মিনিট। মানে 2:30 না 2:35? আমার মনে হয় ওরা সবাই ওই সময়ই মারা গিয়েছিল, 2:30 থেকে 3:45 মধ্যে। মানে সবকিছু ঘটেছে ওই 40 মিনিটের ভেতরেই। 1 মিনিট, ওই দেখো, ওই ছায়াটা কার? ওই শ্যাডো? এই 4 জন তো এখানে দাঁড়িয়েছিল, তাহলে ছায়া ওখানে গেল কি করে? সেটা ওখানে গিয়েই দেখতে হবে। এই শ্যাডোটা কার ছিল? 2:04। পর্দার পজিশন একদম ঠিক আছে তো? একদম স্যার। পজিশন নিয়ে নি। রেডি? 2:05 ইয়া। আরে এখানে তো কোনো ছায়া দেখতে পাচ্ছি না। তাহলে ওখানে ছায়া কোথা থেকে এলো? রোদটা এই দিক থেকেই আসছে। পুরবি, তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও তো। ইয়া, ব্যাস। এইখানে ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক যেমনটা ওখানে ছিল, সেম টু সেম। আমি ঠিকই বলেছিলাম, এখানে কোনো 5 নম্বর লোক ছিল। আর সে ওখানেই দাঁড়িয়েছিল যেখানে আমি দাঁড়িয়েছিলাম। এই সেই লোকটাই হবে যে সুধীরবাবু আর তার পরিবারকে মেরেছে। আর সে আমাদের অলমোস্ট ধোকা দিয়ে দিয়েছিল যে এটা মার্ডার কাম সুইসাইড। আর ওর ছায়াই ওকে ধোকা দিয়ে দিয়েছে। কিন্তু স্যার আমরা এই ছায়ার মাধ্যমে খুনি অবধি পৌঁছবো কি করে? খুনির মেন টার্গেট ছিল সুধীরবাবু, আর সে ওই সময় ওখানেই দাঁড়িয়েছিল। নিশ্চয়ই চেনা জানাই কেউ হবে। কারেক্ট। খোঁজ নিয়ে দেখো সুধীরবাবু পার্টিতে কাদের কাদের ডেকেছিলেন। স্যার, আমি পড়ি। তুমি সুধীরের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ স্যার, আমি জাহ্নবী। মার্কেটিং হেড। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি জগন্নাথ, আমি কোম্পানির লয়ার। আর সুধীরবাবুর পার্সোনাল লয়ারও। আগে হ্যাঁ, কিন্তু আপনারা আমার কাছে কি জানতে চাইছেন? সুধীরবাবুর কোম্পানিতে প্রায় 300 লোক কাজ করতেন, কিন্তু উনি পার্টিতে শুধু আপনাদের 3 জনকেই ডাকলেন। এরকম কিসের বিশেষ সম্পর্ক ছিল আপনাদের সঙ্গে সুধীরবাবুর? স্যার, আমি আগেও বলেছি যে আমি ওনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো একজন এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে এতটা পার্সোনাল রিলেশনশিপ? স্যার, আমি ওনার শুধু কাজই না, বরং ওনার পার্সোনাল লাইফও ম্যানেজ করতাম। আই মিন পার্সোনাল আর প্রফেশনাল দুটোই। আর ওই দিনও আমি পার্টি ম্যানেজ করতে গেছিলাম, সেলিব্রেট করতে না।
আর উকিল বাবু আপনি? স্যার আমি আর সুধীর হলাম ছোটবেলাকার বন্ধু। ওর বার্থডে আর আমি যাব না এটা কি করে হতে পারে? আর আপনি, আপনাকে কেন ইনভাইট করেছিল সুধীরবাবু পার্টিতে? স্যার আমাকে সুধীর স্যার না, নীল ইনভাইট করেছিল। আমি আর নীল খুব ভালো বন্ধু ছিলাম। আই সি। তো আপনি ওনার পুরো শিডিউল ম্যানেজ করতেন। তো এই বার্থডে পার্টির দিন কেউ কি আসার কথা ছিল? কোনো মিটিং রেখেছিলেন আপনারা? স্যার ওই দিন ব্যাংক হলিডে ছিল, তার জন্য কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আর ওনার বার্থডে ছিল, তাই উনি পুরো দিন ওনার ফ্যামিলির সাথেই কাটাতে চাইতেন। দুপুর 2টো থেকে 3টের মধ্যে আপনারা কোথায় ছিলেন? স্যার আমি তো আমার বাড়িতেই ছিলাম, ভি ব্লগ বানাচ্ছিলাম। ভি ব্লগ? ভিডিও ব্লগ। আমার একটা ইন্টারনেট চ্যানেল আছে যেখানে আমি ভিডিও বানিয়ে আপলোড করি। স্যার আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমার শরীরটা ঠিক ছিল না। স্যার আমি আমার ফ্যামিলির সাথে ফিল্ম দেখতে গিয়েছিলাম। আচ্ছা, কিছুদিনের মধ্যে সুধীর বাবুর ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলেন আপনারা? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস নোটিস করেছিলাম। স্যার আজ থেকে ঠিক 1 মাস আগে আমাদের মিটিং চলছিল। স্যার কি ব্যাপার, ভেতরে এসো। ঠিক আছে তুমি যাও। সরি জেন্টলম্যান, মিটিং ইজ ওভার। বাচ্চাদের পোশাক? ইয়েস স্যার। আচ্ছা, আর কিছু নোটিস করেছিলেন আপনারা? কোনো অদ্ভুত কিছু? হ্যাঁ স্যার, এই 2 সপ্তাহ আগে উনি আমাকে বলেছিলেন যে উনি ওনার দলিল চেঞ্জ করতে চান। উইল বদলাতে চাইছেন কেন? জানি না স্যার, ওনার দলিলে 3 জন মানুষের নাম ছিল, একজন ওনার স্ত্রী মায়া আর 2 জন ওনার ছেলে। কিন্তু উনি চতুর্থ একজনের নাম জুড়তে চাইছিলেন, অ্যাড করতে চাইছিলেন। কি নাম ছিল ওই চতুর্থ জনের? ওনার নাম তো উনি বলেননি।